আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জয়পাড়া সরকারি পাইলটের কাজী নাহিদা ম্যাডাম। তোমাদের আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস দেব। তো কেমন আছো তোমরা? অনেক দিন হয়েছে তোমাদের সাথে সাক্ষাৎ নেই। ভালো আছো নিশ্চয়ই। আসলে আমরা একটা কঠিন সময়ে পার করতেছি, যে কারণে আমাদের স্কুল সারা বিশ্বই বন্ধ। তো তোমাদের সুস্থতা কামনা করি, তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা সবসময় চাই। তো আজকে তোমাদের প্রথম পরীক্ষাটা, অর্ধবার্ষিক পরীক্ষাটা মিস হয়ে গেছে এই কোভিড-19-এর কারণে। তো সামনে বার্ষিক পরীক্ষা আমরা আশা করতেছি যে সামনের পরীক্ষায় তোমরা অংশ নিতে পারবে এবং সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে নতুন শ্রেণীতে ওঠার জন্য। তো আজকে আমি তোমাদের, যেহেতু প্রথম সাময়িক পরীক্ষাটা হয়নি, অর্ধবার্ষিক পরীক্ষাটা হয়নি, তো ফাইনালি যে তোমাদের সিলেবাস, সেখান থেকে আমি তোমাদের আজকে সপ্তম অধ্যায়টা পড়াবো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়টা। দেখো, তোমরা আমার ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিয়ে শুনবে, আমি এটাই আশা করতেছি। তোমাদের খেয়াল করো তোমরা, দেখো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ে দেখো বাংলাদেশের অর্থনীতি। তোমাদের আমি রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তোমরা শোনো। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। দেশে রাষ্ট্রীয় মালিকানায় কিছু শিল্প কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শ্রমজীবী মানুষের জীবনও সেই সাথে উন্নত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি টিকে থাকতে পারে না। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করতে শুরু করে। এ ধারা আরও বেগবান করা সম্ভব। তা করা হলে দেশ থেকে বেকারত্ব, দারিদ্র্য দূর হবে, দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে। এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে বিষয়ে জানতে পারব। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানবো তোমরা খেয়াল করো। এখান থেকে আমরা জানতে পারবো যে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবো, গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবো, শহর ও গ্রামের অর্থনীতির তুলনা করতে পারবো, বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের জনসংখ্যা কিভাবে সম্পদ হতে পারে তা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সচেতন হব এবং নিজেকে দক্ষ সম্পদে পরিণত করতে উদ্বুদ্ধ হব। তোমরা সবাই পাঠ খেয়াল করো, পাঠ 1 ও 2, এটার মধ্যে কি আছে? অর্থনৈতিক জীবনধারা। তোমরা খেয়াল করে শোনো। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ শ্রমজীবী, অধিকাংশ মানুষ কৃষিজীবী। জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। একইভাবে শহরাঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। কোথায় বাস করে? গ্রামে। গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ
তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় বা কৃষি নির্ভর দেশ বলা হয়। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, সুতার, মুদি হিসেবে তারা তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও এক সময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত, কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। এর ফলে ফসলের উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক জীবনযাত্রার উপর এর প্রভাব পড়ছে। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব দেখো, আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে, আর গ্রামের মানুষই এর উৎপাদক। কোনো কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সে ঘাটতি পূরণ করতে হয়, নতুবা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত, অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তারপর দেখো বাংলাদেশে শহরের অর্থনীতি। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। কত শতাংশ? 30% শহরাঞ্চলে বাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত ও শিল্প কারখানা, চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসা বাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাসায় থাকে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় বাস করে। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও কম নয়। তারা অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চঘাট ইত্যাদিতে রাত কাটায়। বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে। শহরে অর্থনীতির গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে। বাড়ছে গ্রাম ও শহরে একে অপরের উপর নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে। ফলে জাতীয় অর্থনীতিতে শহরে জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখান থেকে তোমরা দেখো পার্ট 1 ও 2 থেকে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারাটা দেখো। এখানে তোমরা কিছু টিপস পাবে, লিখে নিতে পারো। সেটা হলো যেমন প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি মূলত কি? তোমাদের বলতে হবে যে কৃষি নির্ভর। আমাদের কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করে। এটা কবে থেকে? দেখো 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। দেশ ও জাতির টিকে থাকতে দরকার আমাদের কি? অর্থনীতির উন্নয়ন। গ্রামের অধিকাংশ লোকের জীবিকার প্রধান অবলম্বন কৃষি। বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কমে এসেছে। কিসের কারণে? শিল্পায়ন ও নগরায়নের ফলে। এরপর দেখো বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। পার্ট 3 দেখো, এটা বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতিরও প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত।
তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বড় ভূমিকা রাখে। প্রবাসী মানে যারা বিদেশে আছে তাদের প্রেরিত অর্থ একটা বিরাট ভূমিকা রাখে। প্রথমে কৃষি। প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানেও এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষিখাতের মধ্যে ধরা হয়। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। কত শতাংশ? এটা তোমাদের একটা প্রশ্ন যে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? তোমাদের বলতে হবে প্রায় 20%। শিল্প কারখানা উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট ও চামড়াজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এছাড়া রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি। যে দেশ যত উন্নত তার অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা তত গুরুত্বপূর্ণ। গ নাম্বার ব্যবসা বাণিজ্য। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটা প্রধান খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনাবেচাকে বোঝায়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণেও উৎপন্ন হয় তার একটি অংশ বিদেশেও রপ্তানি করি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। ঘ নাম্বার সেবা খাত। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী। অর্থনৈতিক খাতসমূহের অবদান। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটির গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়। কৃষি খাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি নিজের শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। শিল্প খাত খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন প্রভৃতি চাহিদা মেটানো ছাড়াও নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করে। সেবা খাত দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে। আজকের বিশ্বে শিল্পায়ন ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হলেও কৃষিখাতকে উপেক্ষা করার সুযোগ নেই। বর্তমানে খুব প্রয়োজনের সময়ও বিশ্ববাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে। খাদ্যশস্যের দামও খুব চড়া ও এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য খাদ্যে স্বনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। তার জন্য আমাদেরকে শিল্পায়নের পাশাপাশি কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশক ব্যবহার করে আমরা কৃষি উৎপাদনকে কয়েক গুণ বাড়াতে পারি। সরকারও কৃষকদের ভর্তুকি মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করছে। দেশে শিল্পের উন্নতি ঘটিয়ে এসব কৃষি উপকরণ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দ্বারা মানুষের জীবনযাত্রা ও সচেতনতার মান বাড়িয়ে তুলতে পারলে জাতীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। দক্ষ জনশক্তির অভাব পূরণ হবে। জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে পরিণত করা যাবে। বর্তমানে আমাদের দেশে লাখ লাখ লোক মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর নানা অঞ্চলে চাকরি এমনকি ব্যবসা বাণিজ্য করছে।
উপার্জিত অর্থ নিয়মিত দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের পাঠানো এই অর্থ কেবল তাদের পরিবার পরিজনেরই ভাগ্য ফেরাচ্ছে না, আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নেও বিরাট অবদান রাখছে। আমি যে পার্ট 3 করলাম, তোমরা দেখো এখানে তোমাদের জন্য কিছু টিপস। সেটা হলো যেমন 1 নম্বর পয়েন্ট দিতে পারো, প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করে আসছে কে? তোমাদের বলতে হবে যে কৃষিখাত। আমি এই রিডিং থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছি। নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কোনটা? শিল্প খাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কি কি? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা। তারপরে দেখো বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কে? প্রবাসীদের প্রেরিত অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান, তোমাদের একটু আগেই বলেছি যে এটা একটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। আমাদের অর্থনীতি শক্তিশালী করে তোলে কে? অর্জিত বৈদেশিক মুদ্রা। তারপর দেখো শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, ব্যাংক, বীমা প্রভৃতি কি? সেবা খাতের অন্তর্ভুক্ত। এগুলো হলো সেবা খাতের অন্তর্ভুক্ত। তোমাদের এখন আমি পার্ট 4 পড়াবো। দেখো তোমাদের এই রিডিংগুলো মন দিয়ে শুনতে হবে এবং এগুলো থেকে তোমাদের প্রশ্ন করতে হবে। তোমরা এ থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং রিডিং যত তোমাদের জানা থাকবে সেখান থেকে তোমাদের প্রশ্ন, মানে যেখান থেকে প্রশ্ন করবে তোমরা উত্তর দিতে পারবে। আর রিডিংয়ের জন্য বেশি বেশি পড়তে হবে। পার্ট 4 দেখো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কি? একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতার পর অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেরও উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে। যেমন জনগণের দারিদ্র্য ও শিক্ষার অভাব। অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও আছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। উন্নয়নের পথে আমাদের সমস্যাগুলোকে ঠিকভাবে চিনে তা সমাধান করতে হবে। সেই সঙ্গে আমাদের সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগাতে হবে। তাহলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্য আয়ের দেশগুলোর একটিতে পরিণত হবে। কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ ছাড়াও কেবল সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের দ্বারা পৃথিবীর বেশ কয়েকটি দেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করছে, যেমন জাপান, সিঙ্গাপুর। সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান। আমাদের মাটি, পানি ও বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটি বড় সহায়। আমাদের দেশের মানুষ পরিশ্রমী। আমাদের দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশের মাটিতে তার প্রমাণ দিচ্ছে। গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশ যে সাফল্যের পরিচয় দিয়েছে তাও উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরছে। দেখো এখানে উন্নয়নের পথে পয়েন্টগুলি দেখো। ক নাম্বার, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে তার জন্য দরকার শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ। বিশাল জনসংখ্যার দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় আমাদের শিক্ষার হার কম। শিক্ষার অভাবে আমাদের দেশের অনেক মানুষ সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের জীবনমান বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ব্যাপারে আগ্রহী ও সচেতন করে তুলতে পারি। সেই সঙ্গে উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। খ নম্বর দেখো, কৃষির উন্নতি। গ্রাম প্রধান বাংলাদেশে কৃষি এখনও উন্নয়নের প্রধান খাত। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণের দ্বারা আমরা আমাদের কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি। এতে আমাদের গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটবে ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। গ নাম্বার দেখো, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। কয়লা, গ্যাস, তেল প্রভৃতি যেসব প্রাকৃতিক সম্পদ এখনও আমাদের দেশে অব্যাহত রয়েছে তা উত্তোলন ও ব্যবহার করতে হবে। এতে আমাদের দেশের শিল্প উন্নয়নের গতি বাড়বে। ঘ নাম্বার দেখো, শিল্পের প্রসার। গার্মেন্টস, ওষুধ, সিমেন্ট, সিরামিক্স সহ দেশের বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাতকে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমরা আরও
আমরা আরও অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি। তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে ও অর্থনীতি শক্তিশালী হবে। অবকাঠামো নির্মাণ, সড়ক, সেতু, রেলপথ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি বা সম্প্রসারণ করতে হবে। তা না হলে শিল্প বা কৃষি, বাণিজ্য বা সেবা কোনো ক্ষেত্রে একটি দেশ উন্নতি করতে পারে না। অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে এই অবকাঠামো নির্মাণের বিষয়টিকে তাই আমাদের গুরুত্ব দিতে হবে। 6 নম্বর দেখো, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন। যারা পরিকল্পনা প্রণয়ন করবেন ও যারা তা বাস্তবায়নের দায়িত্বে থাকবেন তাদের সবাইকে এ ব্যাপারে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। এখান থেকে তোমরা দেখো কিছু টিপস নিতে পারো। সেটা হলো, দেখো প্রশ্ন এভাবে হতে পারে যে বাংলাদেশের উন্নয়নের পথে একটি বড় সহায় হচ্ছে কি? সেটা হলো আমাদের মাটি, পানি ও বিরাট জনশক্তি। তারপর 2 নম্বর পয়েন্ট দেখো, সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ পরিণত হবে কিসে? মধ্য আয়ের দেশে। জাপান, সিঙ্গাপুর উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করছে সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে প্রয়োজন কি? শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ। দেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলো হলো গার্মেন্টস, ওষুধ ও সিমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার কি? সুদূর প্রসারী পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়ন। পার্ট 5 দেখো, উন্নয়নের পূর্ব শর্ত। সেটা কি? দক্ষ জনশক্তি, মানব সম্পদ। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। কি আসে? অদক্ষ মানুষ রাষ্ট্র সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। দক্ষ মানুষকেই মানব সম্পদ বলা হয়, কেননা এ ধরনের মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ বা উৎপাদন করতে পারে। এটি হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। ব্যক্তিগত উৎপাদনশীলতা যত বাড়বে তত বেশি উৎপাদনশীল হবে। মানব সম্পদ ও অদক্ষ জনশক্তির একটি তুলনা দেওয়া হলো। দেখো, চীন দেশে 137 কোটি 20 লক্ষ মানুষ বাস করে। এটা বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015 হিসাব। দেখো, চীনের প্রতিটি মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে। চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে। জনগণ কোনো দেশের জন্য সম্পদ না হয়ে সমস্যা হতে পারে এমন উদাহরণও পৃথিবীতে রয়েছে। যেমন আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ ভৌগোলিকভাবে বড়, তাদের জনসংখ্যা খুব বেশি নয়, তারপরও দেশগুলো দরিদ্র দেশ হিসেবে পরিচিত। যেমন মালি, চাদ, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার প্রভৃতি। জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়। মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো নিম্নে উল্লেখ করা হলো। দেখো, ক নম্বরটা কি দেওয়া আছে যে মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান। খ নম্বর আছে প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান। গ নম্বর আছে পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান। ঘ নম্বর আছে উৎপাদনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান। ওমতে আছে উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান। চয়ে দেখো উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা। ছয় আছে উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান। যতে আছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। এসব পদক্ষেপ গ্রহণ ও তা ঠিকভাবে কার্যকর করা গেলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়ে কোনো দেশ জড়িত থাকতে পারে না। সেই দেশের উন্নতি অবশ্যম্ভাবী।
মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা। দেখো, মানুষ আপনি জনসম্পদে পরিণত হতেই পারে না, এক্ষেত্রে রাষ্ট্রের একটি বড় ভূমিকা আছে। রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করলে জনগণকে তা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের ভূমিকাটা দেখো, এখানে রাষ্ট্রের কি ভূমিকা রয়েছে। জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি আসলে রাষ্ট্রকেই নিতে হয়। আধুনিক যুগে যেসব রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব পালন করছে, সেসব রাষ্ট্রের জনগণ দ্রুত মানব সম্পদে রূপান্তরিত হয়েছে। সেসব দেশ দ্রুত উন্নতিও লাভ করছে। যেসব রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সেসব রাষ্ট্রের জনগণ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তারা জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সংবিধানে জনগণের উক্ত 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশে নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের ভূমিকা। আমাদের সম্পদ সীমিত, আমাদের বাংলাদেশ তো খুবই ছোট, সম্পদ সীমিত। তাই রাষ্ট্রের পক্ষে অল্প সময়ের মধ্যে নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সহ সকল চাহিদা পূরণ করা কঠিন। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র নানা উদ্যোগ গ্রহণ করছে। জনগণকে এসব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেদেরকে মানব সম্পদ রূপে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। তাই আমাদের উচিত কি, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, সবাইকে শিক্ষিত হতে হবে এবং এসব ক্ষেত্রে আমরা যেন কোনোভাবে পিছিয়ে না থাকি। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বড় সম্পদ হয়ে উঠতে হবে। এটা তোমরা খেয়াল রাখবে যে লেখাপড়া ছাড়া মানুষের আজ কোনো মূল্য নেই। সবাইকে পড়ালেখা করতে হবে এবং শিক্ষিত হতে হবে। এই পাঠ থেকে তোমরা দেখো কিছু টিপস নাও। সেটা হলো, 1 নম্বর দেখো, রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয় কে? দক্ষ মানুষ। 2 দেখো, রাষ্ট্রের পক্ষে নাগরিকের সব চাহিদা পূরণ করা কঠিন, সম্পদ সীমিত হয়, আমাদের সম্পদ সীমিত হয়, আমাদের রাষ্ট্রের পক্ষে সব চাহিদা পূরণ হচ্ছে না, পূরণ করা সম্ভব নয়। 3 দেখো, দক্ষ মানুষকে বলা হয় কি? মানব সম্পদ। প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য বা বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে কোথায়? চীনে। চীন দেখো আজ অনেক এগিয়ে। 5 দেখো, জনগণকে মানব সম্পদে রূপান্তর করতে প্রধান ভূমিকা নিতে হবে কাকে? রাষ্ট্রকে। জনগণের 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে সংবিধানে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি এই 7ম অধ্যায় রিডিংটা পড়ে শোনালাম। এ থেকে তোমরা এমসিকিউ প্রশ্ন তৈরি করবে এবং রিডিং ভালোভাবে জেনে নেবে। রিডিং পড়তে হবে। রিডিংটা তোমাদের জানা থাকলে তোমাদের যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসুক তোমরা এর উত্তর দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য 7ম অধ্যায়টা পড়ালাম, বাংলাদেশের অর্থনীতিটা এটা বিষয়টা পড়ালাম। তোমরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। তো বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। সামনে পরীক্ষার প্রিপারেশনও আমরা দোয়া করি আমাদের দেশের এই অবস্থা যেন খুব তাড়াতাড়ি আল্লাহ দূর করে দেন। তোমরা সবাই যেন পরীক্ষায় অংশ নিতে পারো এবং নতুন শ্রেণীতে উঠতে পারো। তোমাদের জন্য এই দোয়াই রইল আমার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব সাবধানে চলাফেরা করবে। এখন একটা দুঃসময়, সবাইকে নিজেদের সুরক্ষা করে চলতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।